দর্শক, আমি নুসরাত সাবরিন চৌধুরী। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনি বুনন। আমরা জানি আজকের শিশু আগামী দিনের কর্ণধার, কিন্তু বর্তমান সময়ের শিশুদের ভবিষ্যৎ কোন দিকে ধাবিত হচ্ছে তা নিয়ে প্রশ্ন সব পিতামাতার। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, আধুনিকতার নামে ডিভাইস কেন্দ্রিক ধ্বংসের পথ, অনলাইন জুয়া, পারিবারিক শিক্ষার অবক্ষয়, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, পারিবারিক সম্পর্কের অবনতি, সব মিলিয়ে শিশুদের ব্যক্তিত্বের বিকাশের ঘাটতি সহ নানান সমস্যায় জর্জরিত আমাদের সমাজ। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানের আজকের পর্বের বিষয় নির্ধারণ করা হয়েছে শিশুর ব্যক্তিত্বের বিকাশ ও মনোসামাজিক সমস্যা। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন স্বনামধন্য বিশেষজ্ঞকে। আমাদের সাথে আছেন অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, সাইকোলজিস্ট, প্রোগ্রাম ডিরেক্টর, নাসরিউল্লাহ সাইকোথেরাপি ইউনিট, ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি। স্যার, কেমন আছেন? ভালো আছি স্যার, যেহেতু আজকে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, শিশু কিশোরদের ব্যক্তিত্বের বিকাশ এবং তাদের মনোসামাজিক সমস্যা, প্রথমে যদি জানতে চাই যে শিশু কিশোরদের প্রারম্ভিক বিকাশের জায়গাটা আসলে কেমন এবং প্রথম 10 বছরে বিকাশের কোন কোন ধাপগুলো আসলে সামনে চলে আসে বা পরিলক্ষিত হয়? আসলে যদি বায়োলজিক্যালি বলতে হয়, শিশুদের বিকাশ শুরু হয় মায়ের গর্ভাবস্থা থেকেই। শিশু যখন জাইগোট খুব ছোট্ট পর্যায়ে থাকে গর্ভে, তখন থেকেই কিন্তু বিকাশ শুরু হয়। তখনই কিন্তু মায়েদের পুষ্টির বিষয়টা, তার ভবিষ্যতে সে কী ধরনের শারীরিক যে বিষয়গুলো আছে সেগুলো নিশ্চয়তা দেয়। মা যদি পুষ্টিকর খাবার না খান বা এমন কোনো খাবার বা ওষুধের বিক্রিয়ায় অনেক সময় গর্ভাবস্থায় শিশুদের কিন্তু অনেক যেটা আমরা বলি যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি তৈরি হয়ে যেতে পারে। এটা অনেক অনেক প্রমাণ আছে। তারপরও আমরা যখন একজন শিশুকে দেখছি জন্মের পর থেকে, তখন থেকেও বিকাশের পরবর্তী স্টেজ, অর্থাৎ গর্ভাবস্থা থেকে শিশু যখন ভূমিষ্ঠ হলো, তখন তার বিকাশের নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে। সেখানে প্রাথমিক পর্যায়ে আমরা জানি নবজাতক শিশু খুব অসহায়ভাবেই জন্ম নেয়। তারকে দেখাশোনা করা, তাকে খাওয়ানো, তার পুষ্টি নিশ্চিত করা, তার নিরাপত্তা নিশ্চিত করা, অনেক কিছুই নির্ভর করে অভিভাবকদের উপর। তো অভিভাবকরা এই সময় কিভাবে শিশুদের সাথে আচরণ করছেন, কিভাবে শিশুর পুষ্টির নিশ্চয়তা দিচ্ছেন, কিভাবে তার নিরাপত্তা নিশ্চিত করছেন, এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এগুলোই কিন্তু একজন শিশুকে সে ভবিষ্যতে কেমন মানুষ হবে সেটা নির্ধারণ করে দেয় অনেক সময়। এবং আমরা মনোবিজ্ঞানী যারা আছি, যারা মনোবিজ্ঞানের এই যে বিকাশজনিত মনোবিজ্ঞানের যে তত্ত্বগুলো আছে সেগুলোকে যদি মানে সব মিলিয়ে যদি পর্যালোচনা করে একটা জিনিস দেখা যায় যে শিশুদের বেশিরভাগ বিকাশের যে গুরুত্বপূর্ণ অংশগুলো সেটা শারীরিক এবং মানসিক এবং সামাজিক, এই 3 ধরনের বিকাশেই কিন্তু শিশুর জন্মের পর থেকে 10 বছর বয়সের মধ্যেই বেশিরভাগ গুরুত্বপূর্ণ অংশগুলো নির্ধারিত হয়ে যায়। অর্থাৎ একজন শিশু কী ধরনের ব্যক্তিত্ব হবে, সে কিভাবে সমাজে অংশগ্রহণ করবে বিভিন্ন কর্মকাণ্ডে, তার নিজের বিকাশ, নিজের যেই মেধা এবং নিজের যেই কর্মক্ষমতা, সেটা অনেক কিছুই কিন্তু এই সময় এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার সামাজিক সম্পর্কগুলো। সেখানেও অনেক এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সব মিলিয়ে আমি এটাই বলবো যে আমাদের পিতামাতা, তাদের কিন্তু এই শিশুর জন্মের পর থেকে বেশ কিছু দায়িত্ব থাকে, তারা দায়িত্ব পালন করছেন, কিন্তু অনেক সময় যদি দায়িত্ব ঠিকমতো না হয় তখনই আমরা কিন্তু সমস্যা দেখতে পাই। সুতরাং একটা শিশুর সামগ্রিক ব্যক্তিত্বের যে বিকাশটা আমরা বলি সেটা প্রথম 10 বছরের মধ্যেই হয়ে যায়। বিভিন্ন তত্ত্বের মতো কেউ বলছে 5 বছর, যেমন ফ্রয়েডের কথা যদি বলি, উনি কিন্তু প্রথম 5 বছরকে খুব গুরুত্বপূর্ণ বলেছেন, কিন্তু এর বাইরেও অন্যান্য তারা কেউ 8 বছর বলছেন, কেউ 10 বছর। তো সব মিলিয়ে আমরা প্রথম 10 বছরের মধ্যে। স্যার, আমরা অনেক সময় দেখতে পাই যে বাচ্চা হয়তো এমন কিছু জায়গায় জিদ করছে বা আসলে বলছে যে আমার এই জিনিসটাই চাই, বাবা মা কিন্তু অনেক সময় বুঝতে পারছে এই সময়টা হয়তো এটা দেওয়াটা ঠিক হবে না, কিন্তু বাচ্চার জেদের কারণে কিন্তু অনেক কিছু তারা অ্যালাউ করছে। তো সেই জায়গা থেকে আসলে বাচ্চাকে কি করে নিয়ন্ত্রণ করা যায়? এটা হচ্ছে একটা সমস্যা। মানে বাচ্চারা এমন আচরণ করছে যেটা বাবা মা ম্যানেজ করতে পারছেন না। এটা জাস্ট অনেকগুলো সমস্যার মধ্যে একটা সমস্যা। তো বিভিন্ন বয়সে কিন্তু সমস্যা বিভিন্ন রকমের আসে। অনেক ছোট বাচ্চাদের ক্ষেত্রে বাবা মাদের আরেকটা কমন অভিযোগ হচ্ছে তারা ঠিকমতো খায় না। একটু বড় হলে তারা ঠিকমতো বাবা মার কথা শুনছে না, তারা পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না, তারা অবাধ্য হয়ে যাচ্ছে। তো
এই সবই নির্ভর করছে বাবা মা এবং শিশুদের মধ্যে যেই ইন্টারাকশনগুলো হচ্ছে, ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে তার উপরে। একটা জিনিস একটু বলা দরকার, দর্শকরাও জানতে পারবেন যে আসলে আমাদের দেশে সব বিষয়ের কোর্স আছে, কম্পিউটার বলেন, ড্রাইভিং বলেন, যে কোনো বিষয়গুলোর উপর কোর্স আছে, কিন্তু প্যারেন্টিংয়ের কোনো কোর্স নাই। প্যারেন্টিং বিষয়টা ছেড়ে দেওয়া হয় বাবা মার উপরে, যে তোমরা তোমাদের বাচ্চা তোমরা মানুষ করো। আর বাবা মা কী করছেন, বাবা মা মূলত তারা কিভাবে বড় হয়েছেন, তাদেরকে তাদের বাবা মা কিভাবে বড় করেছেন, সেই মতাদর্শগুলোই তারা নিজেদের বাচ্চার উপর প্রতিষ্ঠা করতে চান। তারা মনে করেন আমরা যেভাবে বড় হয়েছি আমার শিশুরা সেভাবেই হবে। কিন্তু মাঝে যে সময়ের কিছু পরিবর্তন হয়ে যায়, মাঝে যে মূল্যবোধের কিছু পরিবর্তন হয়ে যায়, সামাজিক যেই রিসোর্সগুলো আছে সেগুলোর পরিবর্তন হয়ে যায়, সে বিষয়গুলো অনেক সময় আমরা খেয়াল করি না। খুব কমন উদাহরণ হচ্ছে গত 20 বছরে আমাদের জীবনে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে ডিজিটাল জীবনে, যেটা প্রযুক্তিগত অনেক প্রভাব রয়েছে। তো এই বিষয়টা বাবা মা কিভাবে হ্যান্ডেল করছে এটা কিন্তু নতুন। আমরা কিন্তু ছোটবেলায় বাবা মা কিন্তু এই ডিজিটাল বিষয় নিয়ে মাথার ঘামানোর কিছু ছিল না, কিন্তু বর্তমান বাবা মার জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। এই সময় শিশুদেরকে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হয়। আমরা জানি যে ইন্টারনেটে সব কিছু যে ভালো তা না, অনেক খারাপ কিছু আছে, সেখান থেকে শিশুদেরকে নিরাপত্তা দেওয়ার বিষয় আছে। এবং বর্তমান সময়ে ইন্টারনেটকে ব্যবহার করে কিন্তু শিশুদের মননে, শিশুদের বিকাশের জন্য ক্ষতিকর এমন অনেক কিছু উপাদান ছড়িয়ে দেওয়া আছে। এটার পেছনে অন্য কারণ আছে, আমি সেদিকে যেতে চাচ্ছি না। কিন্তু মূলত যেটা হচ্ছে যে আমরা আমাদের অভিভাবকদেরকে সঠিক যে নির্দেশনা সেটা দিতে গিয়ে অনেক সময় ব্যর্থ হচ্ছি। অভিভাবকরা যে সময় যে জিনিসটা করার কথা সেটা যখন করতে পারছেন না, তখনই আমরা এই সমস্যাগুলো দেখতে পাচ্ছি। শিশুরা যখন একটু বড় হয়, আমরা বলি যে পিউবার্টি, হ্যাঁ, বয়ঃসন্ধিকাল, অ্যাডোলেসেন্স, তখন কিন্তু তাদের মধ্যে কিছু আবেগ তৈরি হয়, তাদের এমন কিছু ধারণা আসে, নিজের মধ্যে কিছু পরিবর্তন আসে। তো এই সময় অভিভাবকরা যদি অনেক সময় দেখা যায় যে খুব কড়াকড়ি শাসনের দিকে যখন চলে যান, তখন অনেক সময় শিশুরা প্রতিবাদ হিসাবে মানে এমন কিছু আচরণ করতে থাকেন, সেটা হয় নিজের জন্য ক্ষতিকর বা অন্যদের জন্য ক্ষতিকর। আমি সব মিলিয়ে যেটা বলবো, যখন কোনো শিশু কোনো সমস্যামূলক আচরণ করছে, অভিভাবকদের উচিত বিষয়টাকে একটু ভেবে দেখা যে কী কারণে আজকে শিশুটা এই আচরণটা করছে, তার ভেতরে কি চাহিদা তৈরি হয়েছে যেটা নিবৃত্তি হয়নি বলে সে প্রতিবাদ হিসাবে এটা করছে। অবশ্যই শিশুরা কিন্তু অনেক সময় পরবর্তীতে কী হবে সেটা বুঝতে পারেন না। তো তখন তাদের সাথে কথা বলা, তাদের মনোভাবটা শোনা, তারা কি চিন্তা করছে সেটা জানা, সে বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্যার, আমরা অনেক সময় দেখে থাকি যখন একই পরিবারের মাঝে সমবয়সী অনেক বাচ্চা থাকে বা তার থেকে একটু বড়, সবসময় বাবা মারা কিন্তু তুলনা করে যে ও এরকম হয়েছে, তুমি কেন এটা পারছো না। তো এই তুলনার জায়গা থেকে কিন্তু অনেক বাচ্চা একটা সময় তার আত্মবিশ্বাসের একটা অভাবে ভোগে। তো সেই বিষয়টাকে স্যার কিভাবে দেখা যায়? এটা চমৎকার একটা বিষয় এবং এটা নিয়ে আমরা কথা বলি। মানে আমরা যদি একটা ছোট শিশুর কথা চিন্তা করি, জন্ম নিয়েছে, সেই শিশুটা কিন্তু খুব বেশি আবেগ যে প্রদর্শন করে সেটা না, রাগ থাকে, দুঃখ থাকে, ভয় থাকে। তো তারা যখন খিদে পায় বা যে কোনো একটা এমন একটা পরিস্থিতি যেখানে তার অস্তিত্ব একটা বিপন্ন সে ফিল করে, তখনই সে প্রতিবাদ হিসাবে কান্নাকাটি করছে। তার যখন খিদে লাগছে তখনও সে কাঁদছে, সে যখন মাকে আশেপাশে পাচ্ছে না তখনও সে কাঁদছে, সে যখন ভয় পাচ্ছে, কোনো জোরে শব্দ হচ্ছে, অপরিচিত কিছু একটা হচ্ছে তার জগতে, তখনই সে কান্নাকাটি করছে। তখন কি করা হয়, তখন সে যখনই কান্নাকাটি করছে, বাবা মা তাকে আশ্বস্ত করছেন। অর্থাৎ একটা শিশু প্রথমে যে পুষ্টির নিশ্চয়তা, তারপরে আসে কিন্তু তার নিরাপত্তার একটা নিশ্চয়তা। সে নিরাপদ থাকতে চায় এবং বাবা মা সেই নিরাপত্তা এনশিওর করেন। সে যখন খিদে পাচ্ছে, কাঁদছে, বাবা মা খাবার দিচ্ছেন। সে যখন জোরে শব্দ হচ্ছে, ভয় পাচ্ছে, বাবা মা তাকে নিরাপত্তা দিচ্ছেন, তাকে কোলে নিয়েছেন, তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন, তাকে আশ্বস্ত করছেন। এই বিষয়টা কিন্তু অনেক বয়স পর্যন্ত চলতে থাকে। এখন কোনো শিশুকে যদি কোনো বাবা মা সেই নিরাপত্তা যখন দিতে পারেন না, বা তার নিরাপত্তা যখন হুমকির সম্মুখীন হয়, তখন সে কিন্তু প্রতিক্রিয়া করবে। সে চিৎকার করবে, কান্নাকাটি করবে, বিষণ্ণ হবে অথবা প্রতিবাদ করে কিছু করবে। তো যখনই একজন অভিভাবক এমন কোনো আচরণ করছেন যেখানে তার নিরাপত্তা, তার আত্মনিরাপত্তা, আত্মমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, আত্মমর্যাদাটাও আমাদের নিরাপত্তার একটা অংশ। তো যখন এই তুলনার ঘটনাটা যখন ঘটছে, তখন কি হচ্ছে, শিশুটি মনে করছে যে আমি
আমার বাবা মার কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছি, আমি নিরাপত্তা হারাচ্ছি, আমার বাবা মা আমাকে পছন্দ করছেন না, আমার বাবা মা অন্য কোনো শিশুকে মনে করছেন আমার তুলনায় অনেক ভালো। এই যে অনিরাপদ অনুভূতি, এটা মানে প্রকাশ পায় তখন তার হয় তার মধ্যে বিষণ্ণতা তৈরি হয় যে আমি পারছি না, আমি ব্যর্থ, আমি বাবা মাকে স্যাটিসফাই করতে পারছি না, অথবা তার মধ্যে একটা পর্যায়ে কিন্তু প্রতিবাদও আসে যে আমি আর কিছু আমি যাই করি বাবা মা পছন্দ করছে না, আমাকে সব সময় তুলনার মধ্যে রাখছে, তখন প্রতিবাদ। এরপরের আচরণগুলোই হয় সমস্যামূলক। আমরা যখন বাবা মার কাছ থেকে অভিযোগগুলো শুনি, তাদের এই পরবর্তী আচরণগুলোই অভিযোগ আসে, আমার কথা শোনে না, আমাদের অবাধ্য, হ্যাঁ, নিজেকে নিয়ে পড়ে থাকে, সে বন্ধুবান্ধব নিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। এগুলো হচ্ছে সমস্যার হয়ে যাওয়ার পরের আচরণগুলো। তো এই আচরণগুলো যখন বাবা মারা এই অভিযোগগুলো করেন, আমরা কিন্তু বোঝানোর চেষ্টা করি কোন পরিস্থিতিতে কেন এই শিশুটা আজকে এই আচরণটা করছে, এবং বাবা মার দিক থেকে কি করা যেতে পারে যেটা তাকে আবার এই নিরাপদ, সে যে বাবা মার কাছে নিরাপদ সেই অবস্থানে ফিরিয়ে নিয়ে আসতে পারে। আমরা আরেকটা আচরণ দেখি বাবা মার ক্ষেত্রে যদি বলি, একদমই খুবই এটা সাধারণ পর্যায়ে আমরা দেখতে পাই। বাবা মারা কিন্তু খুব সাপোর্টিভ রোল প্লে করছেন, স্বাভাবিকভাবে খুব অনেক বেশি শিশু কিশোরদেরকে আশ্বস্ত করছেন যে আমরা তোমার পাশে আছি, কিন্তু যখনই একটু তারা কোনো কিছুতে খারাপ করছে তখনই কিন্তু বলছে আমি তোমার জন্য এত কিছু করছি তারপরেও তুমি পারছো না। তখন কিন্তু একটা বাচ্চা একটা অপরাধ বোধে ভোগে। আমরা প্রায় সময় দেখতে পাই যে আমি বাবা মার অনেক টাকা পয়সা নষ্ট করে ফেলছি, কিন্তু আই এম নট এনাফ ক্যাপাবল, যে আমি হয়তো বা সেভাবে করে বাবা মার আশার জায়গাটা পূরণ করতে ব্যর্থ হচ্ছি। তখনও কিন্তু তারা একটা খুব কষ্টে ভোগে। তো তখন বাবা মার আচরণটা আসলে কেমন হওয়া উচিত? আমরা তো বলি সব সময় যে বাবা মা যেন শিশুকে কতখানি সময় দিল তার থেকে কত সুন্দর সময় দিল সেটার গুরুত্ব। কারণ আজকের সমাজে, আজকের শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই আমাদের বাবা মারা অনেক কাজে ব্যস্ত হয়ে যাচ্ছেন। আগের মতো যৌথ পরিবার বিষয়টা নেই। আগে বাবা বা মা যদি কোনো কাজে থাকতেন, পরিবারের অন্য কোনো না কোনো সদস্য শিশুদের দেখাশোনার দায়িত্বে থাকতেন। আজকে কিন্তু সেখানে একটা বড় পরিবর্তন এসেছে, যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে। তো যেটা হচ্ছে, শিশুদের মধ্যে যখন কোনো যে কোনো একটা ক্রাইসিস পিরিয়ড, যেটা হতে পারে তার স্কুলে পড়াশোনা নিয়ে, পরীক্ষা নিয়ে, স্কুলের কোনো ঘটনা নিয়ে, শিশুরা তো প্রথমে স্কুলেই থাকে, এই ঘটনাগুলো যখন ঘটছে তারা বাবা মার সাথে যদি যখন শেয়ার করতে পারছে, বাবা মা যখন বুঝতে পেরে তাদেরকে সেই সাপোর্টটা দিচ্ছেন, তখন কিন্তু সুন্দর একটা সমাধান আসছে। যখন সেটা হচ্ছে না, তখনই মানে বাবা মা যখন এই বিষয়গুলো চলে আসছে যে তুমি পারছো না, অন্যরা পারছে, তুলনা হচ্ছে নেতিবাচক, বা তার সাথে তার ভাই বোনদের সাথেও তুলনা হচ্ছে যে তোমার বড় ভাই বা বড় বোন করেছে, তুমি কেন পারবে না। এটা তখন কিন্তু তার মধ্যে আবারও যেটা বলছিলাম যে একটা অস্বস্তি, একটা কষ্টের অনুভূতি তৈরি করছে। কিন্তু যখন বাবা মা নিজেরাই কষ্টে আছেন, নিজেরাই কোনো মানসিক চাপের মধ্যে আছেন, খুবই স্বাভাবিক তাদের পক্ষে যে আচরণটা করা উচিত, যে আচরণটা স্বাভাবিক, সেটা অনেক সময় তারা করতে পারেন না। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বাবা মারা কিন্তু শিশুদের ভবিষ্যৎ নিয়ে দারুণ মানসিক অশান্তির মধ্যে আছেন। কীরকম? একটা শিশুকে কোন স্কুলে দিবেন, শহরের বা আমাদের এটার জন্য একটা বড় চ্যালেঞ্জ। কারণ বাংলাদেশে স্কুলের সংখ্যা যেমন একদিকে কম, ভালো মানের স্কুলে সবাই চায় যে আমার সন্তান সেরা স্কুলে পড়বে, সেটাও একটা বিষয়। তো স্কুলে ভর্তি নিয়েই কিন্তু বাবা মার মানসিক অস্থিরতা শুরু হয়ে যায়, নিজেরই একটা যুদ্ধের মধ্যে নেমে যান। এরপর স্কুলে পড়াশোনার শুরু করার পর সেখানে যদি যথাযথ সাপোর্ট না পায়, বাবা মার কিন্তু কনসার্ন বাড়তে থাকে। আচ্ছা, আমার সন্তানরা ভালো মতো পড়াশোনার পরিবেশ পাচ্ছে তো, টিচার ভালো পাচ্ছে তো, টিচার ভালো, ওই সময় আবার কনসার্ন থেকে শুরু হয়ে যায়, ওকে স্কুলে পড়াশোনা অ্যাডিকুয়েট হচ্ছে না, যথেষ্ট ভালো হচ্ছে না, গৃহশিক্ষক বা কোচিং। তো এই যে গৃহশিক্ষক বা কোচিং, এটা বাড়তি মানসিক এবং আর্থিক চাপ সৃষ্টি করছে। তো এই মানসিক এবং আর্থিক চাপ ম্যানেজ করতে গিয়ে বাবা মাকে আরও বেশি বাইরে কাজ করে উপার্জনের জন্য চেষ্টা চলছে। এই যে সাইকেলটা চলছে, এটা কিন্তু যত সময় যাবে, শিশুর চাহিদা যত বাড়বে, তত বেশি তৈরি হবে। তো একটা পর্যায়ে বাবা মার ভিতরেও হতাশা তৈরি হয় যে আমি এত কষ্ট করছি আমার সন্তানদের জন্য, তারা এটা কেন বুঝতে পারছে না, তারা কেন আমার মতো করে কষ্ট করছে না। এখন বাবা মা কষ্ট করছে, এটা তো সন্তানরা সবাই বুঝবে না, তারা তাদের লাইফে কিন্তু সেটা খুব অস্পষ্ট, সেই জগতে তারা এখনো যায়নি। বাবা মার পরিশ্রম
তাদের জন্য এই কানেকশনটা এত সহজে তারা এখনো বোঝার মতো সেই মানসিক পরিপক্কতাও তাদের আসেনি। তো তারা তাদের মতোই থাকছে, তারা তাদের শৈশবটাকে এনজয় করছে, তারা তাদের বন্ধুদের সাথে সময় কাটাচ্ছে, পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে। বাবা মা তাদের ফ্রাস্ট্রেশন শিশুর উপরেই অনেক সময় প্রকাশ করছেন। তুমি পারো না, তোমার দ্বারা হবে না, তুমি ভালো না, এই মেসেজগুলো প্রতিনিয়ত দিতে থাকছে। তখন শিশু এক পর্যায়ে হয় বিষণ্ণতা ভুগছে অথবা প্রতিবাদ করে সে বিপথে চলে যাচ্ছে। আমরা এই বিষয়ে আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনিবুনন। বিরতির পর আমরা আরো গুরুত্বপূর্ণ আলোচনা করব। RTVর সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় শিশুর ব্যক্তিত্বের বিকাশ ও মনোসামাজিক সমস্যা। আমাদের সাথে আছেন সাইকোলজিস্ট অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী। স্যার, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, কৈশোরে মনোসামাজিক অনেক ধরনের সমস্যাগুলোই আমরা এখন পড়তে দেখি। কি কি ধরনের মনোসামাজিক সমস্যাগুলো আসলে এখন দেখা যায়? শৈশব কৈশোরের শিশুদের যে মনোসামাজিক সমস্যাগুলো, সেগুলো অনেক রকমের থাকলেও বাংলাদেশে আমরা সম্প্রতি গবেষণায় দেখতে পেয়েছি যে প্রায় 12-13% শিশু, কিশোর, কিশোরী কোনো না কোনো ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যায় আছেন। এর মধ্যে অনেক ধরনের আছে, যেমন ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি যেগুলো আছে, নিউরো ডেভেলপমেন্টাল অটিজম বা মানসিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধকতা, এই যে কতগুলো বিষয় আছে যেগুলো এক ধরনের। আর কিছু সমস্যা আছে যেগুলো বলা যায় যে মানসিক এবং সামাজিক দিক থেকে আসে। যেমন আমরা যদি বলি যে কন্ডাক্ট ডিসঅর্ডার, হ্যাঁ, আচরণগত সমস্যা, অনেক শিশুর মধ্যে এই সমস্যাটা আসে। তারা মানে সামাজিকভাবে যে গ্রহণযোগ্য আচরণগুলো সেগুলো তারা করে না, বরঞ্চ সামাজিকভাবে যেগুলো অপরাধমূলক কার্য সেগুলোতে জড়িয়ে পড়ে। তারা মিথ্যে কথা বলে, অভিভাবকদের অবাধ্য হয়ে যান, তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়েন। এমনকি রাষ্ট্রীয় অপরাধ যেগুলো আছে বড় ধরনের, আমরা এই যে কিশোর গ্যাং দেখতে পাচ্ছি, এই ধরনের অপরাধে তারা জড়িয়ে পড়েন। এবং আমাদের দেশে কিন্তু এই ধরনের শিশুদের সংশোধনের জন্য কিছু সরকারি ব্যবস্থাগুলো আছে। কিশোর উন্নয়ন কেন্দ্রগুলোতে গেলেই দেখা যায় ওখানে 18 বছরের নিচের অনেক শিশুই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তারা কিন্তু ওখানে শাস্তি পাচ্ছে। যদিও বলা হয়েছে উন্নয়ন কেন্দ্র, বাট ওখানে এটা এক ধরনের কারাগারের মতোই। তারা ওখানে খুব মানে নিয়ন্ত্রণ, তাদের আচরণ অনেক নিয়ন্ত্রিত। তো এটা এক ধরনের সমস্যা। এর বাইরে আরও একেবারে মানসিক দিক থেকে যেটা, যে আতঙ্ক বা অ্যাংজাইটি, এটা খুব কমন থাকে। তারা কোনো না কোনো বিষয়, স্পেসিফিক বিষয়ে তাদের আতঙ্ক থাকে, যেমন পরীক্ষা ভীতি। অনেক সময় তাদের অমূলক কোনো কিছু নিয়ে ভয় থাকে, বিশেষ কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছে। তবে ভয় আমরা সবাই পাই, এটা সমস্যা হয়ে যায় তখনই যখন এই ভয়ের কারণে আমরা আমাদের স্বাভাবিক আচরণগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে থাকি। যেমন সে স্কুলে যেতে চাচ্ছে না, কারণ তার বকা খেয়েছে, সে ভয় পাচ্ছে, টিচারদেরকে ভয় পাচ্ছে, সে স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছে। বা পরীক্ষা দিতে ভয় পাচ্ছে, সে পরীক্ষা দিচ্ছে না। এটা কিন্তু সার্বিকভাবে তার জন্য ক্ষতিকর। তো তখন এটাকে বড় ধরনের সমস্যা বলা হয়। কিন্তু পরীক্ষাকে আমরা সবাই ভয় পাই, ভয় পেলেও আমরা পরীক্ষা দেই এবং পাশও করে যাই। তো এই ভয়টা যখন অস্বাভাবিক মাত্রায় হয়ে যায় তখন বলি আমরা সমস্যা। এছাড়া শিশুদের মধ্যে আবেগজনিত অনেক সময় সমস্যা হয়। সেটা কীরকম? একটু বয়স্ক শিশুরা, তারা হয়তো অনেক সময় রোম্যান্টিক সম্পর্কে জড়িয়ে পড়ে। সেখান থেকে তারা যদি সেই প্রত্যাশা অনুযায়ী সেই সম্পর্কর গতিবিধি যদি ঠিকমতো না হয়, তাদের প্রত্যাশা অনুযায়ী না হয়, তখন তারা কিন্তু এটাও আরেক ধরনের সমস্যা তাদের মানসিক অবস্থা নিয়ে আসে। তারা বিষণ্ণতায় চলে যায়, তারা অনেক সময় নিজেকে ক্ষতি করার মতো, সেলফ হার্ম, হ্যাঁ, নিজেকে আহত করছে, এই ধরনের আচরণগুলো তারা করছে। তো অনেক ধরনের ক্যাটাগরির মধ্যে এগুলোই মূলত আমরা দেখতে পাচ্ছি আমাদের শিশু, কিশোর, কিশোরীদের মধ্যে খুব কমনলি দেখা যায়। আর মানসিকভাবে আরেকটা বিষয় হলো যে একটা দেশে যখন শিশুদের বিকাশ হওয়ার জন্য, সুস্থ বিকাশ হওয়ার জন্য পরিবেশগুলো যখন থাকে না, তখন শিশুরা কিন্তু বিকল্প বিনোদন, বিকল্প আনন্দের মাধ্যম খোঁজার চেষ্টা করে। আমাদের দেশে যে বর্তমানে শিশু, কিশোর, কিশোরীদের জন্য বিশেষ করে শহর কেন্দ্রিক সুস্থ বিনোদনের একটা বড় ঘাটতি আছে।
শিশুরা যখন সুস্থ বিনোদনের জন্য যে উপাদানগুলো সেগুলো পায় না নিজের জগতে, তখন তারা অন্য উপাদানগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করে। তার মধ্যে একটা খুব কমন বর্তমানে সেটা হলো ইন্টারনেট এবং ডিভাইসটা না, ইন্টারনেট। হ্যাঁ, এবং ডিভাইসের মধ্যে হয়তো গেমস, এই দুটোর প্রতি তাদের আসক্তি, কারণ তারা বিকল্প কিছু পাচ্ছে না বা বিকল্প কিছু আমরা তাদেরকে দিতে পারছি না। আমরা অভিভাবক হিসেবেও ব্যর্থ হচ্ছি। আমাদের শিশুরা মাঠে খেলাধুলা করতে এখন পছন্দ করে না, তারা মোবাইল ফোনে ফিফা বা ক্রিকেট এগুলো খেলছে, কারণ তারা মাঠে গিয়ে খেলবে সেই রকম মানসিকভাবে তাদেরকে তৈরি করা হচ্ছে না। তারা বাইরে যাচ্ছে না, শহরের শিশুদের কথা বলছি, তারা বাইরে যাচ্ছে না, তারা খোলা মাঠে দৌড়াচ্ছে না। তো এই সমস্যাগুলো, মানে এই আচরণগুলো, এই উপাদানগুলোর অনুপস্থিতি তাদের মধ্যে আরেকটা বড় ধরনের সমস্যা তৈরি করতে খুবই মানে বলা যায় যে একটা অন্যতম কারণ হতে পারে। সেটা হলো সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তাদের সামাজিক যে দক্ষতাগুলো সেগুলো সঠিক বিকাশ হবে না। তারা কিভাবে মানুষের সাথে বসবে, মানুষের সাথে কথা বলবে, মানুষের সাথে চলবে, ভবিষ্যৎ জীবনে তাদের কর্মজীবনে যাবে যখন, তারা কিভাবে অ্যাডজাস্ট করবে, সেই বিষয়গুলো সম্পর্কে তাদের দক্ষতার ঘাটতি থেকে যায়। আর এটাও একটা বড় কারণ হচ্ছে তারা একক কেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক জীবনের প্রতি বেশি ঝুঁকে পড়ছে। আর ফাইনালি যেটা হচ্ছে যে আমাদের এই যে শিশুরা যখন ঠিকমতো বিনোদন বা সামাজিক বিকাশের জন্য যে উপাদানগুলো যখন পায় না, তখন তারা কিন্তু এই ডিভাইস কেন্দ্রিক জীবনে যখন যাচ্ছে, ডিভাইসের মাধ্যমেও তারা কিন্তু অনেক সময় বিভিন্ন ক্ষতিরও শিকার হচ্ছে এবং অপরাধেও জড়িয়ে পড়ছে, সাইবার ক্রাইমগুলো বিষয়। স্যার, এই ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টাকে একটু জানতে চাই যে আবেগ নিয়ন্ত্রণের বিষয়গুলো যখন আসে, তখন সেক্ষেত্রে পরিবারের ভূমিকাটা আসলে কেমন হতে পারে? একটা শিশুর আবেগ নিয়ন্ত্রণ, সঠিকভাবে সে কীভাবে আবেগটাকে নিয়ন্ত্রণ করবে, পরিবার তাকে কীভাবে শেখাতে পারে? আবেগ নিয়ন্ত্রণের বিষয়টাও কিন্তু একদম আমরা মনে করি যে জন্মের শুরু থেকেই খেয়াল করতে হবে। আবেগ নিয়ন্ত্রণের একটা বড় উপাদান হচ্ছে, আমরা যেমন বুদ্ধিমত্তার কথা বলি, বুদ্ধি থাকতে হবে, বুদ্ধিমত্তা এবং মেধা দুটো ভিন্ন জিনিস। বুদ্ধিমত্তা হলো স্বাভাবিকভাবে একজন মানুষ তার পরিবেশ, আশেপাশে সব কিছুর সাথে খাপ খাইয়ে চলার মতো একটা ক্ষমতা অর্জন করা। আর মেধা হচ্ছে আমাদের যেটা বলছি আমরা একাডেমিক বা অন্য যে কোনো বিষয়। বুদ্ধিমত্তা সবারই আছে, যাদের বুদ্ধিমত্তা কম তারা কিন্তু এক ধরনের অসুস্থতায় ভুগছেন। আর তো বুদ্ধিমত্তার বিকাশটা আমরা কিন্তু খুব গুরুত্ব দিই, পড়াশোনা করো, এবং মানে গুরুত্ব দেওয়াটা হলো বুদ্ধিমত্তার প্রকাশের দিকে, যে সে পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে। কিন্তু বুদ্ধিমত্তার বিকাশের জন্য আরও অনেকগুলো উপাদানের প্রয়োজন আছে, এবং এই বুদ্ধিমত্তার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আবেগীয় বুদ্ধিমত্তা, যেটাকে আমরা বলি ইমোশনাল ইন্টেলিজেন্স। হ্যাঁ, আমাদের দেশের শিশুদের বুদ্ধিমত্তা বলতে ওই তাদের পারফরমেন্সটাকে দেখা হয় এবং সেটার উপরে জোর দেওয়া হয়, কিন্তু আবেগীয় বুদ্ধিমত্তাও যে তাদের জন্য প্রয়োজন সেটার দিকে খুব একটা দেখা হয় না। এবং এই আবেগীয় বুদ্ধিমত্তা কিন্তু ছোটবেলা থেকেই গড়ে ওঠে, তার বাবা মার কাছ থেকে কী ধরনের আচরণ পাচ্ছে, বাবার কাছ থেকে, মার কাছ থেকে। এখন বাবা এবং মা তারা যদি নিজেরা আবেগীয় বুদ্ধিমত্তা প্রকাশ না করেন, তারা যে আচরণগুলো করবেন, শিশু কিন্তু তাদের কাছ থেকে সেই আচরণটাই শিখবেন। কীরকম? একটা পরিবারের যে কোনো একটা ক্রাইসিসে বাবা এবং মা কীভাবে রিয়্যাক্ট করছেন, তারা কি ঠান্ডা মাথায় চিন্তা করছেন, এপাশ ওপাশ সব বিবেচনা করে দেখছেন, নাকি দ্রুত হঠকারী কোনো একটা সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন? তারা কি রাগ প্রকাশ করছেন, তারা কি অ্যাগ্রেশনের দিকে চলে যাচ্ছেন, তারা কি পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন বা অন্যদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন? শিশুরা এগুলো থেকে শিখে নেয়। শিশুরা বুঝতে পারে যে ক্রাইসিস সিচুয়েশনে আমাকেও এটাই করতে হবে। তো আবেগীয় বুদ্ধিমত্তার যে একটা বিষয়, ধৈর্য ধরে শোনা, অন্যদেরকে বোঝা, অন্যের আবেগটাকে বোঝা, সেই বুঝে তার সাথে আচরণ করা, সে বিষয়টা একেবারেই উপেক্ষিত থাকে। যে কারণে আপনি যেটা বলছিলেন যে তারা আবেগ নিয়ন্ত্রণের সময় যখন যে আবেগটা মানে ইম্পালসিভ, হ্যাঁ, একদম খুব ইম্পালসিভ কিছু আচরণ করে ফেলছে, একটা কিছু ঘটছে, তারা সাথে সাথে চরম রিয়্যাক্ট করছে। এখানে যে ধৈর্য ধরে একটা সময় অতিক্রম করা, কেন ঘটছে সেটা বোঝার চেষ্টা করা, এই আবেগীয় বিষয়টা তারা নিয়ন্ত্রণ কমে যাচ্ছে। কিন্তু এটাকে আমি বলবো যে এটাও মানে পরিবর্তন করা সম্ভব, সংশোধন সম্ভব, যদি সেই শিশু বা সেই বাবা মা যদি সেই ধরনের নির্দেশনা এবং সেই ধরনের প্রশিক্ষণ পেয়ে থাকে।
স্যার, আমরা অনেক সময় দেখতে পাই যে বাবা মা হয়তো একভাবে বাচ্চাকে শাসন করছেন বা তার আচরণটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু পরিবারের অন্য সদস্যরা কিন্তু হয়তো ভিন্নভাবে করছেন। সেক্ষেত্রে বাবা মার সাথে তাদের মানে নিয়ন্ত্রণের জায়গাটা আসলে সন্তানকে সেটা মিলছে না। দাদা দাদি হয়তো একটু বেশি প্রশ্রয় দিয়ে ফেলছেন, এটা অনেক কিছু অ্যালাউ করে ফেলছেন, তখন কিন্তু তাদের মাঝে একটা বিরোধের জায়গা তৈরি হয়। এটা আসলে কেমন? আমরা তো বলি যে বাবা মা যখন একটা শিশুর কেয়ার করছে না, সেটা এক ধরনের সমস্যা। আবার বাবা মা যখন অতিরিক্ত কেয়ার করছেন, সেটাও কিন্তু সমস্যা। দুটাই কিন্তু শিশুর জন্য ক্ষতিকর। অনেক সময় আমাদের দেশে বা আমাদের বাবা মারা অনেক বেশি শিশুকে মনে করেন যে সে দুর্বল, সে কিছু পারে না, তার সব কিছু আমার করে দিতে হবে। তাকে মুখে করে খাইয়ে দিতে হবে, তার জামাটা পরিয়ে দিতে হবে, তার জুতার ফিতা বেঁধে দিতে হবে, তার স্কুলের ব্যাগ গুছিয়ে দিতে হবে, সব কিছু বাবা মা করে দিচ্ছেন। এটার একটা পরবর্তী সময় একটা নেগেটিভ ফলাফল আসতে পারে। ওই শিশুর মধ্যে ডিপেন্ডেন্সি এবং নিজে সক্ষমভাবে কিছু করার সেটা সেই প্রশিক্ষণটা সে পায় না। পরবর্তী সে যখন বড় হয়, সে কিন্তু তখন অন্যদের মাধ্যমে তার চাহিদা নির্বারণের চেষ্টা করে। সে নিজে কিছু করবে, সেই মানসিকতা থেকে সে বের হয়ে আসতে তার কষ্ট হয়ে যায়। আরেকটা বিষয় হলো, একটা শিশু পড়ে যাবে, খেলতে গিয়ে পড়ে যাবে, কিন্তু সে আবার কিন্তু উঠে দাঁড়াবে। কিন্তু আমরা অনেক সময় দেখি শিশু একটা পড়ে গেল, সবাই মিলে আতঙ্কিত হয়ে কি জানি হয়ে গেল, কি হয়ে গেল। এই একটা বিষয় যে শিশুকে বোঝাচ্ছে যে আমি পড়ে গেলে সবাই প্যানিকড হয়ে যাচ্ছে, আমার এখানে কিছু করার নেই, আমি অপেক্ষা করব, সবাই আমাকে তুলে ধরবে। কিন্তু আসলে সেটাই হওয়া উচিত। শিশু পড়ে যাবে, সে ব্যথা পাবে, সে নিজের থেকেই আবার উঠে দাঁড়াবে। বাবা মা তার অবশ্যই দেখবেন যে সে ব্যথা পেয়েছে কিনা, সেখানে তার চিকিৎসা আছে কিনা। যদি সব ঠিক থাকে, তাকে আবারও সে খেলতে দিবেন। তাতে তার আত্মবিশ্বাস তৈরি হবে। সে বুঝবে ভেঙে গেলে, পড়ে গেলে, তারপরও চেষ্টা করলে উঠে দাঁড়ানো যায় এবং আবারও আমার কাজে ফিরে যাওয়া যায়। আমার কাজ শেষ হয়ে যাবে না, আমি ব্যর্থ হলেই আমার জীবন শেষ নয়। তো আজকে শিশুরা কিন্তু দেখতে পাচ্ছি, তারা যখন ব্যর্থ হয়ে যাচ্ছে, তারা কিন্তু মনে করছে ইটস ওভার, এন্ড অফ মাই লাইফ, হ্যাঁ, আমার সব কিছু শেষ। এটা পরীক্ষায় ফেল হোক, সেটা রোমান্টিক সম্পর্কে বিচ্ছিন্নতা হোক, সেটা যে কোনো ধরনের একটা ব্যর্থতা হোক, বা আমার কাছে কিছু একটা চেয়েছে, একটা উপহার চেয়েছে, একটা জামা চেয়েছে, একটা গিফট চেয়েছে, একটা ডিভাইস চেয়েছে, বা আমার দেয়নি, সে ক্ষতিকর কিছু একটা করে ফেলছে, সে বাসা থেকে বের হয়ে যাচ্ছে। এই যে ব্যর্থতা বা হতাশাকে ম্যানেজ করার জন্য যেই প্রশিক্ষণটা, সেটা তারা পরিবেশ থেকেই পেয়ে আসে না। তো বাবা মাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে তাদের শিশু ব্যর্থ হলেও উঠে দাঁড়ানোর মতো শক্তি তাদেরকে এই বাবা মারাই কিন্তু দিবে। এই বাবা মাদেরই কিন্তু অনেক অভিজ্ঞতা আছে, তারা জীবনে ব্যর্থ হয়েছেন, আবার সফল হয়েছেন। বাবা মা সেটা যদি মনে করে দেখেন যে আমার শিশু আমার মতোই, তাইও শিখবে এবং সেই শেখার মতো মানে পরিবেশ তাকে দিতে হবে। আর বাবা মা যদি নিশ্চয়তা দিতে পারেন, সেক্ষেত্রে পরিবারের অন্য সদস্যরা যেটা করবেন, সেখানেও শিশু কিন্তু বুঝতে শিখবেন যে পার্থক্যটা, বাবা মা যেটা করছেন, অন্যরা যেটা করছেন। বাবা মা সাপোর্ট পেলে অন্যদের নেতিবাচক প্রভাবটা অতটাখানি জোরালো আসবে না। স্যার, একটা শিশুর সামগ্রিক বিকাশে তার সুস্থ বিনোদন চর্চা বা সাংস্কৃতিক চর্চা, ধর্মীয় মূল্যবোধের চর্চা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং পরিবার থেকে এই বিষয়গুলো কিভাবে দেখা উচিত? প্রতিটা দেশের কিছু নির্দিষ্ট সামাজিক নিয়ম কানুন থাকে এবং সেগুলো অনেকাংশেই আমাদের কালচার, কৃষ্টি, ধর্ম সেখান থেকে আসে। এক একটি দেশের কালচার, রীতিনীতি, রিচুয়াল ভিন্ন হয় দেশভেদে। সেটা আমাদের দেশেও আছে এবং সেটা মধ্যে আমি বলবো না যে সেখানে খারাপ কিছু আছে, সেটা অবশ্যই জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আমরা উৎসব করছি, আমরা যৌথভাবে বিভিন্ন সামাজিক, ধর্মীয় উৎসবে অংশগ্রহণ নিচ্ছি। এগুলো থেকে শিশুরা কিন্তু সামাজিক সম্পর্কগুলোকে মানে এস্টাবলিশ করা, কানেকশন এস্টাবলিশ করা শিখবে। তারা বাইরের জগতের সাথে মিশবে, বাইরের মানুষদের সাথে মিশবে, তারা আন্তঃক্রিয়া শিখবে, মানুষ কে কেমন সেটা বুঝবে, কখন সে নিরাপদ, কখন সে ভালো নিরাপদ নয়, সেগুলো সে বিচার করতে শিখবে। তো এগুলো সবই প্রয়োজন আছে। কিন্তু সামাজিক যে নিয়ম, রীতি নীতি, সেখানে যদি কোনো এমন কোনো উপাদান থাকে যেটাকে আমরা বলি যে ম্যাল অ্যাডাপটিভ, তার মধ্যে অন্যতম হচ্ছে বৈষম্য। বৈষম্য বিষয়টা কিন্তু মারাত্মক একটা প্রভাব আছে। বৈষম্য কিন্তু অনেকভাবে হতে পারে। সেটা হতে পারে আদর্শগত বৈষম্য, সেটা হতে পারে আর্থিক দিক থেকে, এটা হতে পারে ধর্মীয় দিক থেকে, সেটা হতে পারে জেন্ডার। হ্যাঁ,
একটি ছেলে শিশু আর একটি নারী শিশু, একজন আর্থিকভাবে সচ্ছল শিশু, একজন আর্থিকভাবে অসচ্ছল, বাবা মা আছে এমন শিশু, বাবা মা নেই বা সিঙ্গেল প্যারেন্ট এমন শিশু, এমন কিছুগুলো উপাদান শিশুর উপর তাদের শারীরিক মানসিক বিকাশে প্রভাব রাখতে পারে। সেখানে কিন্তু দায়িত্বটা রাষ্ট্রের। রাষ্ট্র নিশ্চয়তা দিবে এই ধরনের পরিস্থিতিতে শিশু যাতে মানে তার প্রোটেকশন, তার নিরাপত্তা নিশ্চিত হয়, সে যেন বৈষম্যের শিকার না হয়। একজন শিশু নারী শিশু বলে সে শিক্ষার অধিকার পাবে না, সেটা সরকারকে নিশ্চয়তা দিতে হবে। জি, অনেক ধন্যবাদ স্যার। যে বিষয়টা নিয়ে আসলে আজকে আমরা কথা বলেছি, এটা নিয়ে আরো অনেক কিছু আসলে আমাদের জানার আছে, বলার আছে, কিন্তু স্বল্প সময়ের মধ্যে আসলে অনেক কিছু কভার করা সম্ভব না। স্যার, সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে যদি শেষ করতেন একদম ছোট্ট করে। যারা দেখছেন এবং শুনছেন তাদের জন্য যেটা আমি বলবো যে আপনারা যারা অভিভাবক এবং যারা আগামীতে অভিভাবক হবেন, আপনারা অবশ্যই শিশুদের শুধু শারীরিক পুষ্টি নিশ্চয়তা দিলেই হবে না, আপনাদেরকে অবশ্যই তাদের মানসিক পুষ্টি, সামাজিক পুষ্টি, সে বিষয়গুলো নিশ্চয়তা দিতে হবে। আপনারা আপনাদের মানসিক অস্থিরতার বিষয়গুলো শিশুদের উপরে চাপিয়ে দেওয়ার আগে তাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে। তাদের জায়গায় দাঁড়িয়ে তারা কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, দেশের কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সেটা বুঝতে হবে। এবং অবশ্যই মাথায় রাখতে হবে সবাই সমানভাবে যে আমাদের পাবলিক পরীক্ষা সেগুলোতে সবাই ভালো রেজাল্ট করবে সেটা নয়। কেউ ভালো করবে, কেউ পিছিয়ে পড়বে। সেই পিছিয়ে পড়া শিশুদেরও যদি সহযোগিতা দেওয়া হয়, তারাও কিন্তু জীবনে সফল হবে। জীবনে সফলতার জন্য GPA 5 আমি মনে করি না খুব গুরুত্বপূর্ণ শর্ত। আপনাদের অবশ্যই কনসার্ন থাকবে, কিন্তু পাশাপাশি শিশুর মানসিক স্বাস্থ্য যদি নিশ্চয়তা আপনারা দিতে না পারেন, এই GPA 5 পরবর্তী সময়ে কিন্তু আপনাদের জন্য আরও দুঃখ বোধ নিয়ে আসতে পারে যদি সেই শিশু তার পরীক্ষা বা GPA 5 এর রেজাল্ট ঠিকমতো ব্যবহার না করতে পারে। সে যদি বিপথে চলে যায়, সে যদি নিজের ক্ষতি করে ফেলে, অভিভাবক হিসেবে আপনাদের মধ্যেই আত্মগ্লানি তৈরি হবে। তো আমি আপনাদের এটাই বলবো যে আপনারা আপনাদের শিশুদেরকে বোঝার চেষ্টা করবেন, মানসিক দিকটা দেখার চেষ্টা করবেন, মানসিক পুষ্টি নিশ্চয়তা দিবেন। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, শিশুদের ব্যক্তিত্ব গড়ে ওঠে পারিবারিক সুশিক্ষা, পিতামাতার আদর্শ ও সামাজিক সম্পর্কের উপর ভিত্তি করে। আমরা যদি শিশুদের ব্যক্তিত্ব বিকাশে শুরু থেকে সচেতন হই, তবে নিশ্চিত বলা যায় আপনার আমার শিশুর ব্যক্তিত্ব গড়ে উঠবে সামাজিকভাবেই সুন্দরভাবে। আজকের আলোচনায় নিশ্চয়ই আপনারা মোটামুটি একটি ধারণা পেয়েছেন যে শিশুর ব্যক্তিত্ব গঠনে আমাদের করণীয় কী এবং প্যারেন্টিংয়ের রোলটা কোথায়। আসুন সবাই মিলে আমাদের সমাজের চিত্র মনের মাধুরী দিয়ে অঙ্কন করি, আগামী প্রজন্মকে সুশিক্ষার পাশাপাশি সঠিক শিক্ষায় শিক্ষিত করি। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত RTVর মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনি বুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।